বারবার পাঠ্যসূচি পরিবর্তনে বেহাল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, ঝরে পড়ছে শিক্ষার্থী, হতাশ অভিভাবক, দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। উড্ডয়নের পরপরেই ইঞ্জিন ত্রুটিতে শাহজালালে ফিরল বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইট। অক্ষত ১৫৪ যাত্রীসহ ৭ ক্রু। পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইটের সিদ্ধান্ত। গণ অভ্যুত্থানের ১ বছরে অনেকটাই সহনীয় নিত্যপণ্যের দাম। সবজি তরকারি স্থিতিশীল হলেও মাছের বাজারে আগুন, কঠোর তদারকি চান ভোক্তারা। এবং পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক নয়, সাফ জানালেন ইরানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ট্রাম্পের বিরুদ্ধে ইসরায়েলকে যুদ্ধে উস্কে দেওয়ার অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। বারবার জাতীয় শিক্ষাক্রম পরিবর্তনে নাকাল মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। নবম থেকে এসএসসি এইটুকু সময় পাড়ি দিতেই ঝরে পড়েছে প্রায় ৫.৫ লাখ শিক্ষার্থী। হতাশ অভিভাবকরা বলছেন, সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে দিনকে দিন, আর শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মনোযোগের অভাব দেখছেন শিক্ষকরা। বিশেষজ্ঞরা বলছেন, মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে এখনই ঠিক করা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে জাতি। শিক্ষাখাত নিয়ে মাহবুব হাসান রিপনের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। ২০২০ সালের করোনা মহামারী বদলে দিয়েছে শিক্ষার সামগ্রিক চিত্র। ইউনিসেফ ও ইউনেস্কো প্রকাশিত শিক্ষা খাতের উপর কোভিড-১৯-এর প্রভাব শীর্ষক সিট এন্ড রিপোর্ট বলছে, এই সময়ে শুধু স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৩,৭০,০০,০০০ শিশু। শিক্ষার আনুষ্ঠানিক সনদ না পেয়ে শিক্ষাজীবন শেষ করার প্রবণতা বেড়েছে সাম্প্রতিক সময়ে। একটি পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার আগেই ঝরে পড়েছে ৫.৫ লাখের মতো শিক্ষার্থী। সিলেবাস চেঞ্জের কারণে আমাদের পড়াতে হলে একটু চাপ বেশি পড়ে যাচ্ছে। আমরা যদি চেষ্টা করি, তারপর আমাদের চেষ্টা সফল হয় না। প্রথম আমাদের অনেক কঠিন হয়েছিল। অভিভাবকরা বলছেন, সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে প্রতিনিয়ত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে মনোযোগের অভাব দেখছেন শিক্ষকরা। বারবার কারিকুলাম চেঞ্জ হওয়ার কারণে ওরা পড়াটা বোঝার আগে আবার চেঞ্জ হচ্ছে, যার কারণে একটু সমস্যা তো হচ্ছেই। বাচ্চারা পড়তে চাইতো না, আপনার পোস্টার করা, মানে করা, রং করা, তারপর একটু ব্যয় সাপেক্ষ ছিল। করোনা এবং বিভিন্ন কারণেই টোটালি আমি বলবো যে বাংলাদেশে কারিকুলামটা দ্রুত চেঞ্জ হচ্ছে। ইট ইজ ভেরি ব্যাড ইমপ্যাক্ট টু দ্য চিলড্রেন। মাধ্যমিক স্তরে বেহাল শিক্ষার পেছনে কোভিড সময়ে শিক্ষার্থীদের ক্ষতিকে পরবর্তী সময়ে পুষিয়ে না নিয়ে ঘন ঘন কারিকুলাম পরিবর্তনকে দুষছেন শিক্ষাবিদরা। বাইরে যে একটা কারিকুলাম নিয়ে আসবো, নিয়ে এসে কি আমার এই দেশে রোপণ করতে পারবো কিনা, আমার স্টুডেন্টকে এটা অ্যাকসেপ্ট করবে কিনা, আমার টিচার কি রেডি কিনা, আমার পরিবার মানে আমার যে অভিভাবকরা তারা এটাকে আসলে গ্রহণ করতে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় একটা বিষয়। বিগত সরকারের ভুল নীতি ও জোর জবরদস্তি পাশের হার বেশি করে দেখাতে গিয়ে এ খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যাকে A+ দিচ্ছি, আসলে সেই প্লাসের যোগ্য কিনা। যে সরকারে আসে সে সরকার মনে করে আমরা পাশের হার যখন বাড়িয়ে দেব তখন আমার এটা সাকসেস। আসলে পাশের হার বাড়িয়ে দেওয়া কি সাকসেস না, ওনার সেটাই করেছেন। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো না গেলে বেকারত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সিপিডির এই ভিজিটিং কনসালটেন্ট। আমাদের কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউথ পপুলেশন আছে। এখন ইউথ পপুলেশন একটা অ্যাসেট, আবার ইটস এ বার্ডেন টু। অ্যাসেট যদি আমরা এদেরকে ঠিকমতো কাজে লাগাতে পারি, কিন্তু সেই আনএমপ্লয়মেন্টটা যদি থেকে যায় বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে, ইলিগাল ইকোনমিতে যুক্ত হবে। নরবরে শিক্ষা ব্যবস্থাকে মেরামতে সরকারকে বিশ্বমানের টেকসই শিক্ষানীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন তিনি। এই সুযোগটা কাজে লাগানোর জন্য বিনিয়োগ আসতে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। উড্ডয়নের পর ইঞ্জিনের ত্রুটির কারণে ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এলো বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সিঙ্গাপুরগামী ফ্লাইটটির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। ২৫০০ ফুট উপরে ওঠার পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয়। সকালে বিমানের BG ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭
800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানের মোট 154 জন যাত্রী এবং 7 জন ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী এবং ক্রু নিরাপদ এবং সুস্থ রয়েছেন। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণ যেন মহামারীতে রূপ নিয়েছে। সারা দেশের প্রায় অর্ধেক ডেঙ্গু রোগী এই জেলায়। এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 21 জনের। হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। হঠাৎ করে বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জেলার 12 লাখ মানুষের ভরসার জায়গা বরগুনা জেনারেল হাসপাতালে যেন তিল ধারণের ঠাঁই নেই। সরকারি হিসেবে এ পর্যন্ত 2560 জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বরগুনার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 237 জন রোগী। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ দেখতে চান এখানকার জনগণ। বর্তমান অবস্থায় রোগী কমতেছে না, দিন দিন রোগী বাড়তেছে। তো সবাই সতর্ক না হইলে এ থেকে বাঁচার কোনো উপায় নাই আপাতত। ডেঙ্গু রোগীর জন্য যতটা সেবা বা পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার অতটা হয়নি এখন পর্যন্ত। অল্প সময়ের ভিতরে যদি এটা নির্মূল না করা সম্ভব হয়, তাহলে আগামী দিনগুলোতে যে কি ভয়াবহ পরিস্থিতির ভিতরে যাবে বরগুনা। নানা সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। একটা সদর হাসপাতালের উপর খুব বেশি পরিমাণে চাপ যাচ্ছে। এখানে আসলে রোগের 250 বেড, কিন্তু রোগী থাকছে তার দ্বিগুণ। আমরা হিমশিম খাচ্ছি, সবার তো ভর্তি করা সম্ভব না, রাখতেও পাচ্ছি না। যাদের অবস্থা একটু বেশি খারাপের দিকে নিচে, তাদের আমরা বরিশাল মেডিকেল উন্নত চিকিৎসার জন্য অথবা ঢাকা মেডিকেল এসব জায়গায় পাঠাচ্ছি। এরই মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বাসাবাড়িতে যে বিষয়টি, এখন বাসাবাড়িটা তো পরিষ্কার রাখার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি জনগণের। এখন সে যদি তার দায়িত্ব পালন না করে, সে বিষয়ে কিন্তু পৌরসভা আইন আছে, আমাদের অন্যান্য ফৌজদারি যে আইন, যেমন সংক্রামক রোগ প্রতিকার ও প্রতিরোধ আইন, এই আইনগুলোতে কিন্তু তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়। তো আমরা প্রথমে চেষ্টা করছি তাদেরকে সচেতন করতে। এই বিষয়ে আমাদের পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি করা আছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR জানিয়েছে, বরগুনার ডেঙ্গু রোগীদের মধ্যে 6.5% ডেন 3 ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজের পাশাপাশি কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। এই অবস্থায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার এবং মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার সবশেষ তথ্য জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, এই মুহূর্তে কেমন দেখছেন উপকূল অঞ্চলের পরিস্থিতি? আবহাওয়া দপ্তর কি বলছে? পটুয়াখালী লঞ্চঘাটে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই সবেমাত্র রৌদ্র উঠেছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে গত 2 দিন থেকে কিন্তু পটুয়াখালীতে বৈরী আবহাওয়া কিন্তু বিরাজ করছে। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীর যে বঙ্গোপসাগর রয়েছে, সেই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে লঘুচাপটি, সেটির কারণে কিন্তু বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া লঘুচাপটির কারণে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজের পাশাপাশি কিছুটা উত্তাল রয়েছে কিন্তু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। এদিকে লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে গত 2 দিন ধরে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং নদীর পানি কিন্তু স্বাভাবিকের চেয়ে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী পায়রা বন্দর সহ বাংলাদেশের যে 4টি বন্দর আছে, সেই 4টি বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদীর বন্দরগুলোকে কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাতাসের চাপ কিছুটা কিন্তু বেড়েছে। উপকূলীয় এলাকায় দিয়ে
ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে কিন্তু আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর এই যে দক্ষিণ এলাকার দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীর এই যে দক্ষিণ অঞ্চলে আপনি জানেন যে এখানে কিন্তু জেলেরা কিন্তু এখন বর্তমানে অনেকে সমুদ্রে রয়েছে, তাদেরকে কিন্তু নিরাপদে আসার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মৎস্য কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। এছাড়াও আমরা এখানে দেখেছি যে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে এই বৈরী আবহাওয়ায় কিন্তু তাদের কিন্তু অনেক কিন্তু বেগ পেতে হচ্ছে। তো পটুয়াখালী থেকে আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতিমা, ধন্যবাদ খোকন। গণ অভ্যুত্থান পরবর্তী এক বছরে নিত্যপণ্যের দাম অনেকটাই সহনীয় বলে জানিয়েছেন ভোক্তারা। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলেও মনে করছেন তারা। জনসাধারণকে আরও স্বস্তি দিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন ভোক্তারা। রেজা খানের রিপোর্ট। আর মাত্র কয়েকটা দিন পরেই পূর্ণ হবে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। এই সময়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা ছিল জনমনে। তা অনেকটাই পূরণ হয়েছে বলেও মনে করছেন তারা। 1 বছরে মনে হয়েছে মোটামুটি ভালোই আছে, স্থিতিশীল আছে। আগে অনেক দাম ছিল, এখন মোটামুটি একটা আয়ত্তে আছে। তবে এতে পুরোপুরি সন্তুষ্ট নন কেউ। বাজার ব্যবস্থাপনা উন্নত হলে জনমনে আরও স্বস্তি ফিরবে বলেও মনে করছেন তারা। অনেকটা স্বাভাবিক পর্যায়ে আছে। তারপর মানুষের যেটা চাহিদা সেটা চাবো যে আমরা সাধারণ পাবলিক যারা তারা জানি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। গ্র্যাজুয়ালি কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ম্যাসিভলি কোনো পরিবর্তন হয়নি। এদিকে সপ্তাহের ব্যবধানে বাড়েনি বেশিরভাগ মুদিপণ্যের দাম। তবে মসুর ডালের দাম কেজিতে 5 টাকা বেড়েছে, সাবান 5 আর নারকেল তেলের দাম বেড়েছে 25 টাকা পর্যন্ত। মসুর ডাল দেশিটা যেটা চিকনটা ওটা 1 কেজিতে 4-5 টাকা করে বাড়ছে। প্যারাশুট নারকেল তেল বাড়ছে, একটা নারকেল তেল আপনার 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়াইছে 500 গ্রাম সাইজের গুলা। গেল সপ্তাহে মিনিকেটের দাম কেজিতে 7 টাকা পর্যন্ত বাড়লেও এ সপ্তাহে তা স্থিতিশীল আছে। 1 কেজি 6-7 টাকা মিনিকেটের দামটা বাড়ছে, আড়াইশের দাম 1-2 টাকা, নাজরের দামও হরা 2-3 টাকা করে বাড়ছে। মাছের দাম কয়েক বছর আগেই চলে গেছে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। নদীর মাছ খেতে পারবেন শুধু সামর্থ্যবান মানুষ। গরিবের পক্ষে চাষের মাছ খাওয়াই কঠিন হয়ে পড়েছে। গরিব মানুষ দেখে যাবে, খাবে না, কারণ 2000 টাকা চিংড়ি মাছ। চাষের মাছ কিনতে গেলে তো আপনি 400-300 টাকা কেজিতে সবই পাচ্ছেন। মাছের আমদানি কম, মাছ এই যে সাগরের মাছ আমদানির দাম একটু কমে। 100 টাকার ওপরে 2-1টি সবজির দাম, আর বেশিরভাগই 40 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। সব 100 নিচে আছে আর কি, বেশিরভাগই 100 নিচে। পেঁপে আছে 40 টাকা কেজি, কাঁচামরিচ 80 টাকা কেজি, পটল আছে 60 টাকা, বটবড়ি 80 টাকা, গাজর আছে 60 টাকা, কাঁকরোল 80, ভেন্ডি 60, জালি কুমড়া আছে 60, লাউ 60। ডিমের দাম ডজনে 10 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে 120 টাকায়। সোনালী ও দেশি মুরগির দাম কমেছে 40 টাকা পর্যন্ত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে সাব জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করেন আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলার জন্য উস্কে দেয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন সুযোগ পেলেই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হতো। বিস্তারিত কাজী শারিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলাকালীন ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের দাবি এ হামলার পেছনে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই দেশটির সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করে বলেন সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল এবং ইসরায়েলকে হামলার জন্য উস্কে দিয়ে একটি যুদ্ধ চাপিয়ে দেয়। এছাড়া আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙেছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে আরাকচি তা নাকচ করে বলেন এ ধরনের কোনো বৈঠকের ব্যবস্থা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে এমন কোনো প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের কাছে। ট্রাম্প এটি সমর্থন করে বলেন, কিছু সরিয়ে নিতে অনেক সময়ের প্রয়োজন, যা যুক্তরাষ্ট্র ইরানকে দেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার চেষ্টার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। তিনি বলেন, যদি সম্ভব হতো তেহরানের সঙ্গে 12 দিনের সংঘাত চলাকালে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল 13-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাটস জানান, খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে তার খোঁজ না পাওয়ায় হামলা চালাতে পারেনি ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় CNN এবং নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করেছেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাজধানীর খিলক্ষেতে রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে একটি কুচক্রী মহল বিভ্রান্ত ছড়াচ্ছে বলে দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের উদ্ধৃতি দিয়ে প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতের রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়া সত্ত্বে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। অবৈধ অটোরিকশার দৌরাত্মে অতিষ্ঠ পাথরঘাটার মানুষ। যত্রতত্র পার্কিংয়ে বাড়ছে জনভোগান্তি। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ম্যানেজ করেই সড়কে চলাচল করছে এসব যানবাহন। তবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পাথরঘাটার বিভিন্ন সড়কে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ টমটম ও অটোরিকশা সহ 3 চাকার যানবাহন। এতে সড়কে ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। তাতে প্রায় ঘটছে দুর্ঘটনা। 3 চাকার এসব অবৈধ যানবাহনের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ সহ পরিবহন শ্রমিক। যে হারে অটোরিকশার দৌরত্ব বাড়ছে তাতে জনজীবন অতিষ্ঠ। অটোরিকশা যারা চালায় এরা তো আসলে মূলত ড্রাইভার না, আর এদের কোনো লাইসেন্সও নাই। প্রচুর পরিমাণে জ্যাম সৃষ্টি করতেছে রাস্তাঘাটে এবং তারা রেকলেস ড্রাইভিং করতেছে। জনজীবন অতিষ্ঠ করে ফেলেছে এই অবৈধ অটোরিকশাগুলি। একটা অটোরিকশা চালক সে রাস্তার কোনো নিয়ম শৃঙ্খলা, সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল এই সম্পর্কে তার কোনো ধারণা নাই। অটোরিকশা চালায় ক্রসিং করে ওঠার কোনো লাইন নেই। 1 ঘন্টার পথ আমাকে 2 ঘন্টা বই যাইতে হয়। আর পরিবহন শ্রমিকদের অভিযোগ, ট্রাফিক বিভাগকে ম্যানেজ করেই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এসব যান। প্রশাসনের মাধ্যমে ম্যানেজ করে, এরা তো এলাকার নেতাকর্মী যারা আছে এদের মাধ্যমে ম্যানেজ করে। আমাদের যে ট্রাফিক পুলিশ আছে যারা সার্জেন্ট, এই ট্রাফিক পুলিশদের একটা চাঁদা দিতে হয়। অটোরিকশার চালকদের কাছে জানতে চাইলে তারা দিলেন দায়সারা জবাব। সবাই চালায়, আমিও চালাই। এখন আমি তো আর অন্য কোনো কাজ নাই করতে পারবো না। গাড়ির লাইসেন্স আছে, ড্রাইভিং নাই না। আমার গোল পেরে কি কোন কাম কাজ করে না, এই জিনিস চালাইয়া পেটটা বাঁচাই। দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসন। যাদের ড্রাইভিং লাইসেন্স নাই বা চালাইতে জানে না এরকম লোকজন নামে বা রাস্তায় ঝামেলা তৈরি করে, সেই রকম ড্রাইভারদেরকে আমরা অভিযান করে অপসারণ করব। পৌরসভার তথ্য মতে 3 চাকার যানবাহন রয়েছে 711টি, আর পরিবহন সমিতির তথ্য মতে এ সংখ্যা প্রায় 5,500। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তার 8টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে বছরের পর বছর। এছাড়া গুরুত্বপূর্ণ 13টি পদে দায়িত্ব পালন করছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। দ্রুত বন্দরের জনপদগুলো পূরণের দাবি ব্যবসায়ীদের। সবুজ হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে মংলা সমুদ্র বন্দর, কিন্তু উপপ্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ডেপুটি ম্যানেজার, ডেপুটি হারবার মাস্টার সহ গুরুত্বপূর্ণ 8টি দপ্তরে পদ শূন্য রয়েছে কয়েক বছর ধরে। পদোন্নতি বঞ্চিতদের দাবি, তাতে ক্ষতির মুখে মংলা বন্দর ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাগণ। পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া যদি ব্যাহত হয়, কর্মকর্তাদের মানসিক যে প্রশান্তি এটা না থাকলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে এই বিগত সরকারের যে
পরিপত্রে এটা বাতিল করে পুনরায় মোংলা বন্দরে বোর্ড বসিয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে পদোন্নতি কার্যক্রম করা অতীব জরুরি। ব্যবসায়ীরা বলেন শূন্যপদ পূরণ হলে বন্দরের কাজের গতি বাড়বে। বন্দরের কর্মকর্তা কর্মচারীরা যদি পদে না থাকে সেক্ষেত্রে আমাদের কাজের হ্যাম্পার হয়। কর্মকর্তা কর্মচারী ফুলফিল থাকে, তাহলে আমাদের কাজ আমরা সঠিকভাবে দ্রুততার সাথে করতে পারবো। নিয়োগের প্রাথমিক কাজটা আমাদের মোংলা পোর্ট থেকে করা উচিত। তারপরে যদি সরকারি কোনো নীতিমালা থাকে তারা সেটাকে ভেটিং করে দিবে যে না ঠিক আছে। আর টেকসই মোংলা বন্দর ব্যবস্থাপনায় সবচেয়ে চ্যালেঞ্জ পদোন্নতি বা পদায়ন আটকে থাকা। মোংলা পোর্টের বন্দরের জন্য অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা এবং নির্ভর করা, তড়িৎ সিদ্ধান্ত নিতে পারা বা বিভিন্ন ব্যাপারে মন্ত্রণালয়ের পরে নির্ভর করা, এইটাকে একটা জায়গায় আনতে হবে, কমাতে হবে। টেকসই বন্দর ব্যবস্থাপনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দাবি সংশ্লিষ্টদের। মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে প্রাণ গেছে আরও ৭২ ফিলিস্তিনির। এতে আহত হয়েছে ২ শতাধিক। ২০ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৬,২৫০ জনে। সেনাদের গুলিতে নিহত হয়েছে ৫ শতাধিক, আহত হয়েছে ৪,০০০-এরও অধিক। এদিকে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ স্থগিত রাখার কথা জানিয়েছেন দেশটির ২ কর্মকর্তা। হামাস সদস্যদের ত্রাণ লুটের ভিডিও ছড়িয়ে পড়ার পরে পদক্ষেপ নেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি হামাস ত্রাণ চুরি নয় বরং রক্ষা করছিল। শেষ করব মোহনার সংবাদ যাবার আগে শিরোনামগুলো আর বারবার পাঠ্যসূচি পরিবর্তনে বেহাল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, ঝরে পড়ছে শিক্ষার্থী, হতাশ অভিভাবক, দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। উড্ডয়নের পরে ইঞ্জিন ত্রুটিতে শাহজালালে ফিরল বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইট। অক্ষত ১৫৪ যাত্রী সহ ৭ ক্রু। পর্যালোচনার শেষে পরবর্তী ফ্লাইটের সিদ্ধান্ত। গণ অভ্যুত্থানের ১ বছরে অনেকটাই সহনীয় নিত্যপণ্যের দাম। সবজি তরকারি স্থিতিশীল হলেও মাছের বাজারে আগুন, কঠোর তদারকি চান ভোক্তারা। এবং পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক নয়, সাফ জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের বিরুদ্ধে ইসরায়েলকে যুদ্ধে উস্কে দেওয়ার অভিযোগ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।